সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাক স্বাধীনতার নামে উপহাস, সরকারের বিরুদ্ধে লিখলেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্রলীগ, রাজপথে সরব মহানগর উত্তর শাখা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইউনুস আমলে ৩ মাসে মব সন্ত্রাসে বিপর্যস্ত ৩,০০০ শিক্ষক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের উপর হামলা, আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গুপ্ত লেখা নিয়ে চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৭ জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে পূর্ণ সমর্থন জানাল চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের মূলধারার রাজনীতি 2 ভাগে বিভক্ত। 1 আওয়ামী লীগ, 2 আওয়ামী বিরোধী। বাংলাদেশের দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সব কিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনুস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনুসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে 12 ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। সবকিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা সিলমোহরের। 12 ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই সিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরওয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়, দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনায় দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন, তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনুস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হল, বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন, অবৈধ ইউনুস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই, কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি। তারা গোলেমালে ফাঁকতালে ক্ষমতা দখল করেছে। জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনুস সরকার সেই শূন্যস্থান দখল করে। বলা হচ্ছে, বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনার শাসনমলে সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়।
তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশের সার্বিকভাবে উন্নত হয়েছে, আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হবার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টিকে পরিণত করার মোকাবিলা করেন তার ওপর। দেশে বাকস্বাধীনতা এখন কেবল নামেই সীমাবদ্ধ, এমন অভিযোগ তুলেছেন বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতপ্রকাশের জেরে নাগরিকদের গ্রেপ্তারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিসংখ্যান বলছে গত ২২ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি ৪ দিন অন্তর একজন নাগরিক শ্রীঘরে যাচ্ছেন। গ্রেপ্তারকৃতদের তালিকায় সাধারণ গ্রামবাসী ও গৃহিণী থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটরও রয়েছেন। ভৌগোলিক বিশ্লেষণ ও গ্রেপ্তারের প্যাটার্ন তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ২৬ মার্চ ময়মনসিংহে গ্রেপ্তারের মাধ্যমে এই গ্রেপ্তারের ঘটনা শুরু হয়। এরপর ২ এপ্রিল মুন্সীগঞ্জ, ৫ এপ্রিল ভোলা, ৬ এপ্রিল ঠাকুরগাঁও এবং সবশেষ ১৭ এপ্রিল খোদ রাজধানী ঢাকায় গ্রেপ্তারের ঘটনা ঘটে। দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় একই ধরনের আইনি পদক্ষেপ একটি সুনির্দিষ্ট প্যাটার্ন বা ধরন নির্দেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ পর্যায়ের সুনির্দিষ্ট নির্দেশনা বা বিশেষ নজরদারি ছাড়া দেশজুড়ে এমন ধারাবাহিক গ্রেপ্তার সম্ভব নয়। তারেক রহমানকে নিয়ে কটূক্তির খড়গ। গ্রেপ্তারের কারণ হিসেবে ঘুরে ফিরে আসছে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে সমালোচনা। ময়মনসিংহের মুক্তাগাছায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ফটোকার্ড শেয়ারের অভিযোগে আজিজুল হককে সাইবার সুরক্ষা ও সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে একই অভিযোগে গোলাম মুস্তফা নামে এক যুবককে গ্রেপ্তার করা হলে মানবাধিকার সংস্থা আস্ক তীব্র উদ্বেগ প্রকাশ করে। এছাড়া গত বছরের ডিসেম্বরে তারেক রহমানকে কটূক্তির অভিযোগে একিএম শহীদুল ইসলাম নামে এক শিক্ষককেও গ্রেপ্তার হতে হয়েছিল। এই পরিস্থিতিতে হঠাৎ বাকস্বাধীনতা নিয়ে সোচ্চার হয়েছেন জুলাই দাঙ্গার অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সাম্প্রতিক ৫ গ্রেপ্তারের খবর শেয়ার করে তিনি ফেসবুকে বাকস্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছেন। তবে তার এই অবস্থানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ট্রলের বন্যা। নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন, এই হাসনাত আবদুল্লার নেতৃত্বেই সময় টেলিভিশনের কার্যালয়ে মব চালানো হয়েছিল। এমনকি কালের কণ্ঠ পত্রিকার বিরুদ্ধেও তিনি একের পর এক বিতর্কিত অভিযোগ তুলেছিলেন। সমালোচকরা বলছেন, যিনি একসময় প্রকাশ্য জনসভায় হুঙ্কার দিয়েছিলেন, যারা বলবে মব জাস্টিস ওরে সাইজ করব, আজ তার মুখেই বাকস্বাধীনতার কথা অনেকটা ভূতের মুখে রামনাম বা বাকস্বাধীনতার নামে চরম উপহাসের মতো শোনাচ্ছে। উদ্বেগ সাধারণ মানুষের মতে যখন সরকারের সমালোচনার কারণে একজন গৃহিণী বা গ্রামবাসী গ্রেপ্তার হন তখন রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি ও তুচ্ছ কারণে সাইবার আইনে গ্রেপ্তারের এই সংস্কৃতি ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের অবাধ মত প্রকাশের পথ রুদ্ধ করে দিচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ। সোমবার ২০ এপ্রিল সংগঠনটির নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা সরকারের নেওয়া সিদ্ধান্তকে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী আখ্যা দিয়ে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। মিছিলটি রাজধানীর প্রধান সড়ক ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগকে কোণঠাসা করার গভীর ষড়যন্ত্র চলছে। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও দেশের প্রয়োজনে অতীতে সর্বদা সক্রিয় থাকা এই সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে মূলত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে স্তব্ধ করার অপপ্রয়াস চালানো হচ্ছে। সমাবেশে উপস্থিত নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অনতিবিলম্বে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তবে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্রলীগ। রাজপথে সরব মহানগর উত্তর শাখা।
একই সঙ্গে তারা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালীন রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা দলীয় স্লোগানে রাজপথ মুখরিত রাখেন। ট্যাঙ্কারে তেল উপচে পড়ছে, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না। দেশীয় কোম্পানিগুলোর কাছে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ থাকলেও রহস্যজনক কারণে তা গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। অভিযোগ উঠেছে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনপকেট কাটার দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ হিসেবেই সরকার পরিকল্পিতভাবে এই কৃত্রিম সংকট জিয়ে রেখেছিল। অনুসন্ধানে জানা গেছে, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫% পূরণ করে স্থানীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ট্যাঙ্কারগুলো এখন তেলে টইটম্বুর। কিন্তু বিপিসি গত ৮ এপ্রিল এক চিঠিতে তাদের কাছ থেকে তেল গ্রহণে অস্বীকৃতি জানায়। সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা জানান, এপ্রিল মাসে ৩৭,০০০ টন তেল সরবরাহের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হলেও শেষ মুহূর্তে বিতরণ কোম্পানিগুলো তেল নেওয়া বন্ধ করে দেয়। একদিকে দেশীয় অকটেন মজুতের সক্ষমতা ৫৩,০০০ টন ছাড়িয়ে বর্তমানে ৫৫,০০০ টনে দাঁড়িয়েছে, অন্যদিকে সরবরাহ রেশনিং করে বাজারে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আজ রোববার থেকে সেই চক্রান্ত বাস্তবে রূপ নিয়েছে। এক লাফে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করা হয়েছে। অকটেন প্রতি লিটার ১৪০ টাকা ২০ টাকা বৃদ্ধি, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা ১৯ টাকা বৃদ্ধি, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা ১৫ টাকা বৃদ্ধি। জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি গ্যাসের দামও এপ্রিল মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১,৯৪০ টাকা, যা গত মাসের তুলনায় ৫৯৯ টাকা বেশি। তেলের দাম বাড়ানোর ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরিবহন খাতের সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাস মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামে ভাড়ায় ৬৪% এবং দুরালন্দার বাসে ৩৭% বৃদ্ধির দাবি তুলেছে। লঞ্চের ভাড়াও ৩৬ থেকে ৪২% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকে এই জনবিরোধী সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, দেশে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে $২ বিলিয়ন প্রায় ২৪,০০০ কোটি টাকা ঋণ নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে লুটপাটের নতুন প্রজেক্ট। কৃত্রিম সংকট দেখিয়ে এই বিশাল ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার নীল নকশা করা হচ্ছে। পাম্পগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এখন নিত্যচিত্র। অন্যদিকে গ্যাসের অভাবে ৪টি বড় সার কারখানা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ে গার্মেন্টস খাত ঢুকছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করে দিয়েছে যে তেলের সরবরাহ ও নিরাপত্তার অভাবে যে কোনো সময় সারা দেশের পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতা গ্রহণের শুরুতেই জনগণের ওপর চড়াও হওয়া এই সরকারের লুটপাটের মানসিকতা দেশকে এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে শুরু হওয়া মবোৎসবের সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর। ২০২৪ সালের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই ৩ মাসেই সারা দেশে অন্তত ৩,০০০ শিক্ষক শারীরিক ও মানসিক নিপীড়ন এবং মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তথাকথিত দুর্নীতির অভিযোগ এবং স্বৈরাচারের দোষার তকমা দিয়ে তাদের জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। অনেক ক্ষেত্রে প্রাণ রক্ষায় শিক্ষকরা সপরিবারে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। অনুসন্ধানে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বরিশালের গৌর নদীতে মাহিলারা এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয়কান্তি অধিকারীকে সপরিবারে স্টাফ কোয়ার্টারের ভেতরে আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়। জানালা দরজা ভেঙে ফেলার উপক্রম হলে তার মেয়ে ফেসবুক লাইভে এসে প্রাণ ভিক্ষা চান। পরবর্তীতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। প্রণয়কান্তি জানান, তিনি কোনোদিন রাজনীতি করেননি। কেবল কড়া প্রশাসক হওয়ার কারণেই স্বার্থান্বেষী মহলের ইন্ধনে কোমলমতি শিক্ষার্থীরা তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। মবের শিকার হওয়া শিক্ষকদের সংগঠন পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের মতে ভুক্তভোগী শিক্ষকের সংখ্যা প্রকৃতপক্ষে ৪,৫০০-এরও বেশি। অনুসন্ধানে দেখা গেছে, এর মধ্যে ২১০০ শিক্ষকের বেতন চালু হলেও সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে এখনও ৭০০ শিক্ষক স্কুলেই ফিরতে পারেননি।
তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং প্রায় ২০০ শিক্ষক সাহসের সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন এবং বেতন পেতে শুরু করেছেন। রাজধানীর ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় এমনকি মফস্বলের নিভৃত পল্লীর শিক্ষা প্রতিষ্ঠানেও মবের একই ধরন দেখা গেছে। অনেক ক্ষেত্রে শিক্ষকের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, গলায় জুতোর মালা দেওয়া হয়েছে কিংবা সাদা কাগজে সই করতে বাধ্য করা হয়েছে। ভিকারুনিসার তৎকালীন অধ্যক্ষ কেকা রায়চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড ফারহানা খানমকে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মী শিক্ষকদের একটি অংশ মিলে ৫ ঘণ্টা অবরুদ্ধ রেখে পদত্যাগে বাধ্য করার নজিরবিহীন চিত্র সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এই পরিস্থিতিকে চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান দখল বলে অভিহিত করলেও বাস্তবে কার্যকর পদক্ষেপের অভাবে অনেক শিক্ষক এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং পদের লোভে সহকর্মীদের একটি অংশই মূলত কোমলমতে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই সহিংসতায় উস্কানি দিয়েছে। চাকরির শেষ সময় এসে সম্মানটুকু ফিরে পাওয়াই এখন এই লাঞ্ছিত শিক্ষকদের একমাত্র আকুতি। ফরিদপুরের চর ভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পদ্মা নদীর চর বেষ্টিত দুর্গম এলাকা চর সালেহপুরের ছোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন চর ভদ্রাসন থানার উপপরিদর্শক বা এসআই রিপন হোসেন, এসআই মুজাম্মেল হক, এসআই মোহাম্মদ রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে পুলিশের ৫ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়, তারা ভর্তি হননি। ফরহাদ খাঁ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে লুঙ্গি ও ট্রাউজার পরে ৫ জন বাজারে এসে কবির খাঁকে মারধর করতে থাকেন এবং পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে চান। এ সময় বাজারে থাকা লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলেন, কিন্তু কোনো পরিচয়পত্র না দেখিয়ে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যেতে থাকেন। ওই সময় এলাকার লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া দিলে পড়ে গিয়ে আহত হন। এরপরে জানতে পারেন তারা পুলিশ এবং জানার পরেই গ্রাম পুলিশের মাধ্যমে হ্যান্ডকাপ ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে চর ভদ্রাসন থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক রফিকুজ্জামান বলেন, কবির খাঁ একজন চিহ্নিত ভূমিদস্যু। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ মামলায় কবির খাঁকে আটক করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, সম্প্রতি কবির খাঁর বিরুদ্ধে চর এলাকার শতাধিক মানুষের ভুট্টা ক্ষেত ও জমি দখলের অভিযোগ এনে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। তাদের অভিযোগ, গত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চর এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি। প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান স্নাতক ২য় বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সকালে উত্তেজনা সৃষ্টি হয়, দুপুরের দিকে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ঘণ্টাখানেক চলতে থাকে এই অবস্থা। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছায়। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফতাবউদ্দিন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-অগস্টের গ্রাফিটিতে নিচে লেখা ছিল, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল ছাত্র গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন এবং তার ওপর লিখে দেন গুপ্ত। এই ঘটনার একটি ভিডিও মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিটি পোস্ট করেন।
এ নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে আজ কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আমরা বুঝিয়েছি মারামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হলে কলেজের সুনাম ক্ষুণ্ণ হবে। বিষয়টা শিক্ষার্থীরা বুঝেছে। এই অবস্থায় দুপুরের পর থেকে এবং বিকেলের শিফটে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানতে চাইলে কলেজ শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ বিন সাব্বির জানান, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। আদর্শভাবিকভাবে দেউলিয়া ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার করছে। ছাত্রদলের হামলায় তাদের কয়েকজনের আহত হওয়ার কথা জানান তিনি। শাখা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী রনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। শিবির এখানেও গুপ্ত রাজনীতি করতে চায়। এ বিষয়ে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈমুদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকেরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেছিলেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর কোনো সমস্যা হয়নি। উল্লেখ্য, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দীর্ঘ কয়েক যুগ ছাত্রলীগ একক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। গত ৫ই অগস্টের পর নিয়ন্ত্রণ হারায় সংগঠনটি। বর্তমানে ছাত্রদল শিবির উভয় সংগঠনের কার্যক্রম কলেজে বিরাজমান। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থন রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইসহাক দার চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাইদং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এটি অঞ্চল ও এর বাইরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের খেলায় কেবল অর্থনৈতিক শক্তি বা সামরিক সক্ষমতাই শেষ কথা নয়, বরং কোন রাষ্ট্র নিজেকে কতটা অপরিহার্য করে তুলতে পারে সেটিই নির্ধারণ করে তার প্রকৃত কৌশলগত অবস্থান। এই বাস্তবতায় পাকিস্তান দীর্ঘদিন ধরে এক ধরনের ভিন্ন কৌশল অনুসরণ করে আসছে, যেখানে সীমাবদ্ধতাকেই সম্পদে রূপান্তর করা হয়। বিপরীতে ভারত বৃহৎ অর্থনীতি ও বৈশ্বিক উপস্থিতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে সেই অপরিহার্যতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক ঘটনাগুলো এই বৈপরীত্যকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই ধারার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বহু দশকের নীরব সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই চুক্তি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা নয়, বরং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে পাকিস্তানের কেন্দ্রীয় অবস্থানকেও নিশ্চিত করে। এই অঞ্চলে ভারতের বিপুল অর্থনৈতিক স্বার্থ, প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স, জ্বালানি নির্ভরতা ও বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও নয়াদিল্লি কোনো প্রতিরক্ষা চুক্তি, স্থায়ী সামরিক উপস্থিতি বা যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারেনি। ফলে অর্থনৈতিক প্রভাব থাকলেও নিরাপত্তা স্থাপত্যে ভারত প্রান্তিকই থেকে গেছে। এই কৌশলগত অবস্থানের সরাসরি প্রতিফলন দেখা যায় চলমান পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হওয়া। আন্তর্জাতিক রাজনীতিতে এমন ভূমিকা সাধারণত সেই রাষ্ট্রগুলি পায় যাদের ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর বিকল্প কম থাকে। পাকিস্তান সেই অবস্থান তৈরি করেছে তার সামরিক যোগাযোগ, আঞ্চলিক গ্রহণযোগ্যতা এবং বহুমুখী সম্পর্কের মাধ্যমে, যেখানে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গেও যোগাযোগ বজায় রাখা হয়। ঐতিহাসিকভাবে এই ধারা বহুবার প্রমাণিত। ১৯৭১ সালে হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফরের পেছনে পাকিস্তানের মধ্যস্থতাই ছিল মূল চালিকা শক্তি, যার মাধ্যমে রিচার্ড নিক্সন প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথ পায়। ১৯৮০ দশকে আফগান যুদ্ধে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমর্থন আফগান মুজাহিদদের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে ওঠে। এমনকি ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধেও পাকিস্তান একসঙ্গে সহযোগী ও চ্যালেঞ্জ দুই ভূমিকাতেই থেকে আন্তর্জাতিক আলোচনায় নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখে।
এই ধারাবাহিকতা দেখায় পাকিস্তানের কৌশল কোনো একক সরকারের নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী নীতি। পাকিস্তানের এই অবস্থানের কেন্দ্রে রয়েছে তার পারমাণবিক সক্ষমতা। ১৯৯৮ সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য আমূল বদলে যায়। ভারতের প্রচলিত সামরিক আধিপত্য কার্যত সীমাবদ্ধ হয়ে পড়ে, কারণ পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি উভয় পক্ষের জন্যই বিপর্যয়কর হয়ে ওঠে। ২০২৫ সালের ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতিতে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়, যেখানে পাকিস্তান সামরিক প্রতিক্রিয়া জানিয়েও সংঘাতকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখতে সক্ষম হয়। ফলে পারমাণবিক প্রতিরোধ শুধু নিরাপত্তা নয়, দূতাবাসিক দরকষাকষিরও একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। সাউদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দিক হল সম্ভাব্য পারমাণবিক ছাতা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ প্রথমে এ বিষয়ে ইঙ্গিত দিলেও দ্রুত তা প্রত্যাহার করেন। তবে এই ঘটনায় দেখায় পাকিস্তান ইচ্ছাকৃতভাবে একটি কৌশলগত অস্পষ্টতা বজায় রাখছে, যেখানে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি না দিয়েও সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তার ইঙ্গিত রাখা হয়। এই ধরনের অস্পষ্টতা সাউদি আরবের মতো রাষ্ট্রগুলোর কাছে পাকিস্তানকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে, বিশেষত এমন সময়ে যখন আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ অনিশ্চিত। ভৌগোলিক অবস্থান পাকিস্তানের এই কৌশলকে আরও শক্তিশালী করে। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনের সংযোগস্থলে অবস্থান করায় এটি একটি প্রাকৃতিক করিডোরে পরিণত হয়েছে। চীনের জন্য এটি অর্থনৈতিক করিডোরের শেষ প্রান্ত, যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক নিরাপত্তা অংশীদার, আর সাউদি আরবের জন্য নির্ভরযোগ্য সামরিক সহযোগী। ফলে বিভিন্ন শক্তির স্বার্থ এক জায়গায় এসে মিলে যায়, আর সেই কেন্দ্রবিন্দুতে থাকে পাকিস্তান। অন্যদিকে ভারতের শক্তি অনেক ক্ষেত্রে তার সীমাবদ্ধতায় পরিণত হয়েছে। বৃহৎ অর্থনীতি, শক্তিশালী সামরিক বাহিনী এবং কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি ভারতকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়, কিন্তু তা তাকে ঝুঁকিপূর্ণ বা প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা ভূমিকায় যেতে নিরুৎসাহিত করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বজুড়ে সম্পর্ক বিস্তার করলেও সেই সম্পর্কগুলোকে নিরাপত্তা নির্ভরতায় রূপান্তর করতে পারেনি। ফলে ভারত অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু অপরিহার্য নয়। সবশেষে দেখা যায় পাকিস্তান তার অর্থনৈতিক ভঙ্গুরতা, নিরাপত্তা নির্ভরতা এবং ভৌগোলিক অবস্থানকে কৌশলগত সম্পদে পরিণত করেছে। অন্যদিকে ভারত তার শক্তির কারণে অপেক্ষাকৃত সতর্ক ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায়, যেখানে আঞ্চলিক সংঘাত, শক্তির প্রতিযোগিতা এবং জোট রাজনীতি নতুনভাবে গড়ে উঠছে, পাকিস্তান সেই শূন্যস্থানগুলো কাজে লাগিয়ে নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছে যেখানে তাকে উপেক্ষা করা যায় না, এবং সেখানেই কৌশলগতভাবে ভারতকে ছাপিয়ে যাচ্ছে।